আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত নবম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত সৈয়দ মুজতবা আলী রচিত নব নব সৃষ্টি এই প্রবন্ধটি সম্পূর্ণ পাঠের মাধ্যমে প্রবন্ধের বিষয়বস্তু বিশ্লেষণ করে তোমাদেরকে বুঝিয়ে দেবো। আশা করছি এই ভিডিওটি দেখার পর নব নব সৃষ্টি প্রবন্ধের বিষয়বস্তু বুঝতে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর তোমাদের ক্লাসের এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আগেও আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলে প্রকাশিত হয়েছে। তোমরা যারা এখনো পর্যন্ত সেই ভিডিওগুলি দেখে উঠতে পারোনি তাদের জন্য আমি ডিসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেখান থেকে ভিডিওগুলি দেখে নিও। তো শুরু করছি আজকের মূল ভিডিও। নবম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত সৈয়দ মুজতবা আলী রচিত নব নব সৃষ্টি প্রবন্ধটি সম্পূর্ণ পাঠের মাধ্যমে প্রবন্ধের বিষয়বস্তু বিশ্লেষণ। নবনব সৃষ্টি পাঠ্যাংশটির উৎস বা কোথা থেকে নেওয়া হয়েছে এই পাঠ্যাংশটি তা লিখে নাও। নবনব সৃষ্টি পাঠ্যাংশটি নেওয়া হয়েছে সৈয়দ মুজতবা আলী রচিত চতুরঙ্গ প্রবন্ধ গ্রন্থের মামদোর পুনর্জন্ম নামক প্রবন্ধ থেকে। মূল পাঠ্যাংশে যাওয়ার আগে লেখক সৈয়দ মুজতবা আলী সম্পর্কে আমরা সংক্ষেপে কিছু কথা জেনে নেব। সৈয়দ মুজতবা আলী জন্মগ্রহণ করেন 1904 খ্রিস্টাব্দের 13 সেপ্টেম্বর। জন্ম শ্রীহট্টের করিমগঞ্জে। বাবার নাম সৈয়দ সিকান্দার আলী। মহাত্মা গান্ধীর ডাকে অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে তিনি স্কুল ছাড়েন। শান্তিনিকেতনে পড়া শেষ করে তিনি কাবুলে শিক্ষা বিভাগে অধ্যাপক হন। তিনি আরবি, ফার্সি, জার্মান সহ 15টি ভাষা জানতেন, অর্থাৎ তিনি কিন্তু বহু ভাষাবিদ ছিলেন। প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, উপন্যাস ও রম্য রচনা তার দক্ষতা অসামান্য। তার উল্লেখযোগ্য গ্রন্থ দেশে বিদেশে, পঞ্চতন্ত্র, চাঁচা কাহিনী, ময়ূরকণ্ঠী, শবনম, ধূপছায়া, টুনি মেম, হিটলার প্রভৃতি। তিনি নরসিংহ দাস পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। তো এমনই একজন গুণী মানুষ সৈয়দ মুজতবা আলীর লেখা নবনব সৃষ্টি প্রবন্ধটি আজকে আমাদের পাঠ্য। সৈয়দ মুজতবা আলী রচিত নবনব সৃষ্টি একটি প্রবন্ধ। তোমরা ছোটবেলা থেকে গল্প, কবিতা, নাটক প্রভৃতি সম্পর্কে কম বেশি জেনেছ। এখন মনে প্রশ্ন জাগতে পারে, এই প্রবন্ধটা কি? প্রবন্ধ হলো এমন এক ধরনের গদ্য রচনা যা কোনো বিষয়বস্তুকে বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপিত করে। আরও সহজভাবে বলতে গেলে প্রবন্ধে লেখক একটা নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে নানা যুক্তিনিষ্ঠ মতামত প্রদান করেন, যা পাঠককে একটি নির্দিষ্ট সিদ্ধান্তে উপনীত হতে সাহায্য করে। আলোচ্য নবনব সৃষ্টি প্রবন্ধেও ভাষাবিদ তথা সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী মাতৃভাষা এবং অন্যান্য ভাষার সমস্যা, সংকট, বিপন্নতা নিয়ে আলোচনা করেছেন। মাতৃভাষা বলতে অবশ্যই বাংলা ভাষাকেই কিন্তু বোঝানো হচ্ছে। দেখো, জীবিত ভাষাকে টিকিয়ে রাখতে গেলে সময়ের সাথে নিজেকে পরিবর্তন করে নিতে হয়। এই পরিবর্তনের ফলে অনেক সময় আমাদের নিজেদের শব্দভাণ্ডারে দেশি বিদেশি নানা শব্দ যুক্ত হয়, সৃষ্টি হয় নতুন শব্দের। আবার কখনো শব্দের বিলুপ্তিও ঘটে। আমরা ক্লাস 7-এর ভাষা চর্চা বইয়ে পড়েছি, বাংলা ভাষার শব্দভাণ্ডারে অধিকাংশ শব্দই সংস্কৃত ভাষা থেকে আগত। আলোচ্য নবনব সৃষ্টি প্রবন্ধে লেখক যে বিষয়গুলি তুলে ধরতে চেয়েছেন তা হলো: 1. বাংলা ভাষার শব্দভাণ্ডারে নিজস্ব শব্দের অভাব। 2. অন্য ভাষার শব্দের আধিক্য। 3. নিজস্ব ভাষায় অন্য ভাষার শব্দ আসার প্রয়োজনীয়তা অপ্রয়োজনীয়তা। সর্বোপরি 4. বাংলা ভাষার শব্দভাণ্ডার ও অন্যান্য ভাষার সাথে তুলনা। আর কি কি রয়েছে আলোচ্য প্রবন্ধে তা আমরা প্রবন্ধটি সম্পূর্ণ পাঠের মাধ্যমে আরো সহজভাবে বুঝব। সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল। কোনো নূতন চিন্তা, অনুভূতি কিংবা বস্তুর জন্য নবীন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ধার করার কথা না ভেবে আপন ভাণ্ডারে অনুসন্ধান করে।
এমন কোনো ধাতু বা শব্দ সেখানে আছে কি না যার সামান্য অদল বদল করে কিংবা পুরনো ধাতু দিয়ে নবীন শব্দটি নির্মাণ করা যায় কি না। তার অর্থ অবশ্য এ নয় যে সংস্কৃত কোস্মিনকালেও বিদেশি কোনো শব্দ গ্রহণ করেনি, নিয়েছে, কিন্তু তার পরিমাণ এতই মুষ্টিমেয় যে সংস্কৃতকে স্বয়ংসম্পূর্ণ ভাষা বলতে কারো কোনো আপত্তি থাকার কথা নয়। প্রথমেই প্রাবন্ধিক বলছেন সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল। আত্মনির্ভরশীল শব্দের অর্থ হলো স্বাবলম্বী বা নিজের ক্ষমতার ওপর ভরসা করে যে। তো সংস্কৃতকে স্বাবলম্বী ভাষা বা আত্মনির্ভরশীল ভাষা কেন বলা হচ্ছে? কারণ সংস্কৃতের যদি নূতন কোনো চিন্তা, অনুভূতি বা বস্তুর জন্য নতুন শব্দের প্রয়োজন হয়, সেক্ষেত্রে সংস্কৃত অন্য কোনো ভাষার শব্দভাণ্ডার থেকে শব্দ ধার করে না, সে নিজস্ব শব্দভাণ্ডারের শব্দই ব্যবহার করে। যদিও বা কখনো নিজস্ব শব্দভাণ্ডারে সেই শব্দ না থাকে, সেক্ষেত্রে নিজস্ব ভাষার যে ধাতুগুলো রয়েছে সেই ধাতুগুলো দিয়ে, ধাতু হলো ক্রিয়ামূলের নানা রূপ, সেই ধাতুগুলো দিয়ে নতুন শব্দ তৈরি করে নিতে চেষ্টা করে। তাই সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল ভাষা বলা হচ্ছে, কারণ সংস্কৃত নিজের প্রয়োজনে অন্য ভাষার শব্দভাণ্ডার থেকে শব্দ ধার করে না। তবে সংস্কৃত যে কখনোই বিদেশি ভাষার কোনো শব্দ গ্রহণ করেনি নিজস্ব শব্দভাণ্ডারে, এই কথা পুরোপুরি ভুল। কারণ সংস্কৃত ও বিদেশি ভাষার শব্দভাণ্ডার থেকে শব্দ গ্রহণ করেছে, তবে তা সংখ্যায় এত কম যে সংস্কৃতকে আত্মনির্ভরশীল ভাষা বলতে কারো কোনো আপত্তি থাকে না। কোস্মিন কালে শব্দের অর্থ হলো কোনো কালে, আর মুষ্টিমেয় শব্দের অর্থ হলো অল্প পরিমাণে। তাহলে প্রবন্ধের প্রথম অংশেই লেখক সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল ভাষা বা স্বয়ংসম্পূর্ণ ভাষা বলে স্বীকৃতি দিলেন। এই আত্মনির্ভরশীল ভাষা বা স্বয়ংসম্পূর্ণ ভাষা কাকে বলে? ভাষা যখন নিজের যাবতীয় প্রয়োজন নিজের শব্দভাণ্ডারের সাহায্যে মিটিয়ে নিতে পারে, তখন সে হয়ে ওঠে স্বয়ংসম্পূর্ণ ভাষা বা আত্মনির্ভরশীল ভাষা। তোমাদের শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে যে আত্মনির্ভরশীল ভাষার নাম কি? সংস্কৃত ভাষা। প্রাচীন যুগের সব ভাষাই তাই। হিব্রু, গ্রিক, আবেস্তা এবং ঈষৎ পরবর্তী যুগের আরবিও আত্মনির্ভরশীল এবং অধিকাংশ ক্ষেত্রেই স্বয়ংসম্পূর্ণ। তো এখানে লেখক বলেছেন যে প্রাচীন যুগের সব ভাষাই আত্মনির্ভরশীল। বেশ কিছু আত্মনির্ভরশীল ভাষার নাম এখানে দেওয়া হয়েছে। হিব্রু, গ্রিক, আবেস্তা, আরবি, এগুলো হচ্ছে আত্মনির্ভরশীল ভাষা বা স্বয়ংসম্পূর্ণ ভাষা। বর্তমান যুগের ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয়, অর্থাৎ ইংরেজি এবং বাংলা ভাষাকে আত্মনির্ভরশীল ভাষা বলা যায় না। আমরা প্রয়োজন মতো এবং অপ্রয়োজনেও ভিন্ন ভিন্ন ভাষা থেকে শব্দ নিয়েছি এবং নিচ্ছি। তাহলে ইংরেজি এবং বাংলা ভাষাকে আত্মনির্ভরশীল ভাষা বলা যায় না কেন? কারণ ইংরেজি এবং বাংলা ভাষা নিজের প্রয়োজনে ভিন্ন ভিন্ন বা অন্য অন্য ভাষা থেকে শব্দ নিচ্ছে এবং নিয়ে চলেছে প্রতিনিয়ত। পাঠান মোগল যুগে আইন, আদালত, খাজনা, খারিজ নতুন রূপে দেখা দিল বলে আমরা আরবি ও ফার্সি থেকে প্রচুর শব্দ গ্রহণ করেছি। অর্থাৎ আমরা আরবি ভাষার শব্দ গ্রহণ করেছি যেমন বাংলা ভাষায়, তেমন ফার্সি ভাষার শব্দও গ্রহণ করেছি বাংলা ভাষায়। পরবর্তী যুগে ইংরেজি থেকে ইংরেজির মারফতে অন্যান্য ভাষা থেকে নিয়েছি এবং নিচ্ছি। দেখো, বিভিন্ন সময় ভারতবর্ষকে বিভিন্ন জাতি আক্রমণ করেছে। কখনো ভারতবর্ষের শাসক হয়ে উঠেছে পাঠানরা, কখনো ভারতবর্ষের শাসক হয়ে উঠেছে মুঘলরা, আবার কখনো ভারতবর্ষের শাসক হয়ে উঠেছে ইংরেজরা। খুব স্বাভাবিকভাবেই ভিন্ন জাতি তথা ভিন্ন ভাষার শাসকের শাসনকালে তাদের ভাষার প্রভাব পড়েছে ভারতীয় ভাষার ওপর। এ কারণেই বাংলা ভাষার শব্দভাণ্ডারে যুগ যুগ ধরে আরবি, ফার্সি, ইংরেজি নানান ধরনের শব্দ যুক্ত হয়েছে। কয়েকটা উদাহরণ দিলেই তোমরা বুঝতে পারবে। যেমন আরবি ভাষা থেকে বাংলায় এসেছে হাওয়া, বাকি, মতলব, হিসেব, মুকুল, মাফি, শৌখিন, হুকা, নবাব, খালি, জব্দ, আসামি, এই ধরনের প্রচুর শব্দ। ফার্সি থেকে বাংলা ভাষার শব্দভাণ্ডারে যুক্ত হয়েছে কোমর, হাজার, চেহারা, বিলেত, ফাঁদ, সাজা, বেচারা, চশমা, রাস্তা, শিশি, এই ধরনের প্রচুর শব্দ। আর ইংরেজির উদাহরণ তো ভুরি ভুরি রয়েছে। স্কুল, কলেজ, ট্রাম, বাস, ট্রেন, মোবাইল, কেরোসিন, ব্যাংক লাইন, রিপোর্ট, ফ্রেম, ডাক্তার, ক্লিয়ারিং, বান্ডিল, লিস্ট প্রভৃতি।
সুতরাং তোমরা বুঝতেই পারছো যে বাংলা ভাষাকে কেন আত্মনির্ভরশীল ভাষা বলা চলে না, কারণ বাংলা ভাষা নিজের প্রয়োজনে অন্য ভাষা থেকে শব্দ গ্রহণ করে এবং প্রতিনিয়ত করে চলেছে। বিদেশি শব্দ নেওয়া ভালো না মন্দ সে প্রশ্ন অবান্তর। অবান্তর শব্দের অর্থ হলো অপ্রাসঙ্গিক। এখানে লেখক বোঝাতে চাইছেন যে আমরা আমাদের শব্দভাণ্ডারে বিদেশি শব্দ গ্রহণ করব কিনা এ প্রশ্ন করা অপ্রাসঙ্গিক, কারণ একটি ভাষাকে টিকিয়ে রাখতে গেলে অবশ্যই অন্য ভাষার শব্দভাণ্ডার থেকে শব্দ গ্রহণ করতেই হবে। নিয়েছি এবং এখনও সজ্ঞানে আপন খুশিতে নিচ্ছি এবং শিক্ষার মাধ্যম রূপে ইংরেজিকে বর্জন করে বাংলা নেওয়ার পর যে আরও প্রচুর ইউরোপীয় শব্দ আমাদের ভাষায় ঢুকবে সে সম্বন্ধেও কারো কোনো সন্দেহ নেই। অর্থাৎ পরবর্তীতেও বাংলা ভাষায় প্রচুর ইউরোপীয় শব্দ ঢুকবে এমনটাই আশঙ্কা লেখক করছেন। আলু কপি আজ রান্নাঘর থেকে তাড়ানো মুশকিল, বিলিতি ওষুধ প্রায় সকলেই খান, ভবিষ্যতে আরও নূতন নূতন ওষুধ খাবেন বলেই মনে হয়। এই দুই বিদেশি বস্তুর ন্যায় আমাদের ভাষাতেও বিদেশি শব্দ থেকে যাবে, নূতন আমদানিও বন্ধ করা যাবে না। দেখো এখানে আলু এবং কপি এর প্রসঙ্গ আনা হয়েছে। আলু কপি এই সবজিগুলো পর্তুগাল থেকে আমাদের দেশে এসেছে, এগুলো পর্তুগিজ ভাষা। তো আলু কপিকে তো আজকে আমরা আমাদের রান্নাঘর থেকে বাদ দিয়ে দিতে পারবো না, এটা আমাদের জীবনের একটা অপরিহার্য অঙ্গ হিসেবে দাঁড়িয়েছে। ঠিক তেমনি বিলিতি ওষুধও আমরা বাদ দিতে পারবো না, আমাদের বেঁচে থাকতে গেলে বিলিতি ওষুধ খেতেই হবে। লেখক সেটাই বলছে যে আলু কপি ও বিলিতি ওষুধের মতন বিদেশি শব্দও বাংলা ভাষায় থেকে যাবে এবং ভবিষ্যতেও নানান বিদেশি শব্দ বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে এসে যুক্ত হবে। আমদানি শব্দের অর্থ হলো বাইরে থেকে আগত। সুতরাং পাঠ্যাংশের এই পর্যন্ত আমরা পড়লাম বাংলা ভাষায় সংস্কৃত, ইংরেজি, আরবি, ফার্সি, পর্তুগিজ বিভিন্ন ভাষার যথেষ্ট প্রভাব রয়েছে। এরপরে লেখক লিখছেন পৃথিবীতে কোনো জিনিসই সম্পূর্ণ অসম্ভব নয়, অর্থাৎ পৃথিবীতে সমস্ত কিছু সম্ভব, অন্তত চেষ্টা করাটা অসম্ভব নাও হতে পারে। হিন্দি উপস্থিত সেই চেষ্টাটা করছেন, অর্থাৎ হিন্দি ভাষীরা অসাধ্যকে সাধন করতে চাইছেন। সেটা কেমন? বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছেন হিন্দি থেকে আরবি, ফার্সি এবং ইংরেজি শব্দ তাড়িয়ে দেওয়ার জন্য। চেষ্টাটার ফল আমি হয়তো দেখে যেতে পারবো না, আমার তরুণ পাঠকেরা নিশ্চয়ই দেখে যাবেন। দেখো সৈয়দ মুজতবা আলীর লেখনীর মধ্যে শুধুমাত্র যে যুক্তিনিষ্ঠ তথ্য রয়েছে তা কিন্তু নয়, সৈয়দ মুজতবা আলীর লেখনীর মধ্যে যথেষ্ট রসবোধের প্রভাবও আমরা লক্ষ্য করছি। লেখক মজা করে বলছেন যে বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছেন হিন্দি থেকে আরবি, ফার্সি, ইংরেজি শব্দ তাড়িয়ে দেবে, কিন্তু তাদের এই চেষ্টার ফল আমি হয়তো দেখে যেতে পারবো না, তবে আমার যারা তরুণ পাঠক রয়েছেন বা ভবিষ্যতে আমার লেখনী যারা পড়বেন তারা অবশ্যই সেই চেষ্টার ফল দেখে যেতে পারবেন। অর্থাৎ হিন্দি সাহিত্যিকেরা তাদের লেখনী থেকে আরবি, ফার্সি বা ইংরেজি শব্দ তাড়াতে পেরেছেন কিনা। ফল যদি ভালো হয় তখন তারা না হয় চেষ্টা করে দেখবেন। দেখো এখানে ব্র্যাকেটে বলা হচ্ছে, বলা বাহুল্য রবীন্দ্রনাথ স্বচ্ছন্দে লিখেছেন আব্রু দিয়ে, ইজ্জত দিয়ে, ইমান দিয়ে, বুকের রক্ত দিয়ে। দেখো লেখক এখানে কবিগুরু বা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রসঙ্গ টেনে এনেছেন এবং লেখক বোঝাতে চাইছেন একজন শ্রেষ্ঠ সাহিত্যিক হতে গেলেই যে নিজের ভাষাকে অত্যধিক সম্মান করতে হবে এবং অন্য ভাষাকে সম্পূর্ণ বর্জন করে দিতে হবে তা কিন্তু নয়, কারণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখনীতে বিদেশি শব্দের স্বচ্ছন্দ প্রয়োগ করেছিলেন। তার বেশ কিছু উদাহরণ লেখক এখানে তুলে ধরেছেন। দেখো রবীন্দ্রনাথ লিখেছেন আব্রু দিয়ে, ইজ্জত দিয়ে, ইমান দিয়ে। আব্রু একটি ফার্সি শব্দ যার অর্থ স্ত্রী জাতির মর্যাদা বা সম্ভ্রম বা শ্লীলতা, এবং ইজ্জত শব্দের অর্থ হলো সম্মান বা কদর। ইমান শব্দের অর্থ হলো বিবেক বা বিবেক বুদ্ধি। সমস্তই কিন্তু বিদেশি শব্দ। এরপরে লেখক কাজী নজরুল ইসলামের প্রসঙ্গ টেনে এনেছেন, লিখেছেন নজরুল ইসলাম ইনকিলাব, ইনক্লাব নয় কিন্তু ইনকিলাব
এবং শহীদ শব্দ বাংলায় ঢুকিয়ে গিয়েছেন। এই দুটো বিদেশি শব্দ। ইনকিলাব শব্দের অর্থ বিপ্লব। ভারতের জাতীয় আন্দোলনের ইতিহাসে ইনকিলাব জিন্দাবাদ কথাটি জনপ্রিয় করেছিলেন শহীদ ভগৎ সিং। ইনকিলাব জিন্দাবাদ কথার অর্থ হলো বিপ্লব দীর্ঘজীবী হোক। আর শহীদ শব্দের অর্থ হলো ধর্মযুদ্ধে বা ন্যায়সঙ্গত অধিকার লাভের জন্য আত্মোৎসর্গকারী বা নিহত ব্যক্তি। তো তোমাদের শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে ইনকিলাব, শহীদ এই শব্দগুলো বাংলায় ঢুকিয়ে কে গেছে? কাজী নজরুল ইসলাম। বিদ্যাসাগর সাধু রচনায় বিদেশি শব্দ ব্যবহার করতেন না, অর্থাৎ বিদ্যাসাগর সাধু ভাষায় যে সমস্ত লেখনী লিখতেন তাতে তিনি বিদেশি শব্দ ব্যবহার করতেন না। বেনামিতে লেখা অর্থাৎ অন্য নামে লেখা অসাধু রচনায় অর্থাৎ অসাধু ভাষার লেখনীতে তিনি চুটিয়ে আরবি ফার্সি ভাষা ব্যবহার করতেন। আর অতিশয় নিষ্ঠাবান ব্রাহ্মণ পণ্ডিত হরপ্রসাদ আরবি ফার্সি শব্দের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা আহাম্মুখী বলে মনে করতেন। অতিশয় শব্দের অর্থ হলো খুব এবং নিষ্ঠাবান শব্দের অর্থ হলো নিষ্ঠা আছে এমন, খুব নিষ্ঠাপ্রাণ ব্যক্তি হরপ্রসাদ। এখানে হরপ্রসাদ শাস্ত্রীর কথা বলা হচ্ছে, যিনি বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ আবিষ্কার করেছিলেন। তো এই হরপ্রসাদ শাস্ত্রী আরবি ফার্সি ভাষার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা অর্থাৎ ধর্মযুদ্ধ ঘোষণা করা আহাম্মুখী বা বোকামো বলে মনে করেছিলেন। এরপর বলা হচ্ছে আলাল ও হুতম এর ভাষা বিশেষ উদ্দেশ্যে নির্মিত হয়েছিল। সাধারণ বাংলা এ স্রোতে গা ঢেলে দেবে না বলে তার উল্লেখ স্থলে নিষ্প্রয়োজন। এখানে আলাল বলতে প্যারীচাঁদ মিত্রের লেখা আলালের ঘরে দুলাল গ্রন্থকে বোঝানো হচ্ছে এবং হুতম বলতে কালীপ্রসন্ন সিংহের লেখা হুতম প্যাঁচার নকশা গ্রন্থকে বোঝানো হচ্ছে। এই দুটো গ্রন্থের লেখকেরা চলিত কথ্য ভাষা প্রয়োগ করে বাংলা ভাষার নতুন সম্ভাবনা আবিষ্কার করেছেন। তবে সে প্রসঙ্গ উল্লেখ করা লেখক এখানে নিষ্প্রয়োজন বা অপ্রয়োজনীয় বলে মনে করেছেন। এরপরে লেখক লিখেছেন হিন্দির বঙ্কিম স্বয়ং প্রেমচন্দ্র হিন্দিতে বিস্তর আরবি ফার্সি ব্যবহার করেছেন। এ প্রসঙ্গে প্রেমচন্দ্র সম্পর্কে একটু জেনে রাখো। প্রেমচন্দ্র বা প্রেমচাঁদ হিন্দি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক। উপন্যাস ও ছোট গল্পে দক্ষ প্রেমচন্দ্র হিন্দি সাহিত্যের বঙ্কিমচন্দ্র বলে খ্যাত। তার বিখ্যাত রচনা গোদান। তো সৈয়দ মুস্তফা আলী বলছেন যে এই হিন্দি সাহিত্যের বঙ্কিম বা প্রেমচাঁদ বা প্রেমচন্দ্র তিনিও নিজের লেখনীতে বিস্তর আরবি ফার্সি শব্দের ব্যবহার করেছেন। এ স্থলে আরেকটি কথা বলে রাখা ভালো। এ স্থলে শব্দের অর্থ হলো এখানে। রচনার ভাষা তার বিষয়বস্তুর ওপর নির্ভর করে, অর্থাৎ কি লেখা হচ্ছে তার বিষয়বস্তুর ওপর অনেক সময় ভাষা নির্ভর করে। শঙ্কর দর্শনের আলোচনায় ভাষা সংস্কৃত বহুল হবেই। শঙ্কর দর্শন হলো বাঙালি নৈয়ায়িক শঙ্কর তর্ক বাগীশ রচিত দর্শন সূত্র ও ব্যাখ্যা। তো তার গ্রন্থের যে ভাষা সেটা সংস্কৃত হবে, এটাই স্বাভাবিক। আবার লেখক বলছেন যে পক্ষান্তরে মোগলাই রেস্তোরাঁর বর্ণনাতে ভাষা অনেকখানি হুতম ঘেঁষা হয়ে যেতে বাধ্য। অর্থাৎ যদি মোগল খাবার পাওয়া যায় এমন কোনো রেস্তোরাঁর বর্ণনা আমি দিতে চাই, সেক্ষেত্রে তার ভাষা হুতম ঘেঁষা হয়ে যাবে। অর্থাৎ হুতম প্যাঁচার নকশা গ্রন্থে যেমন ভাষা ব্যবহার করা হয়েছে কথ্য ভাষা, ঠিক তেমন ভাষাই হয়ে যাবে। বসুমতীর সম্পাদকীয় রচনার ভাষা এক, তাতে আছে গাম্ভীর্য। দেখো এখানে বসুমতী বলতে দৈনিক বসুমতী পত্রিকাকে বোঝানো হচ্ছে। লেখক বলছেন যে দৈনিক বসুমতী পত্রিকার যিনি সম্পাদক তিনি তো একই ধরনের যে গাম্ভীর্যময় ভাষা সেটাই তার সংবাদপত্রে প্রয়োগ করবেন। আবার বাঁকা চোখের ভাষা ভিন্ন, বাঁকা চোখের ভাষা অন্যরকম। তার মধ্যে থাকে চাটুলতা। চাটুলতা শব্দের অর্থ হলো চঞ্চল বা অস্থির।
বাংলায় যেসব বিদেশি শব্দ ঢুকেছে তার ভিতরে আরবি, ফার্সি এবং ইংরেজিই প্রধান। এটা কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে যে বাংলায় যে সমস্ত বিদেশি শব্দ ঢুকেছে তাদের মধ্যে প্রধান কোন কোন ভাষার শব্দ, সেগুলো হলো আরবি, ফার্সি এবং ইংরেজি। ইংরেজি, আরবি, ফার্সি এগুলোই বেশি বেশি করে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে যুক্ত হয়েছে। সংস্কৃত শব্দ বিদেশি নয়। এখানে দেখো সংস্কৃত শব্দ ও বাংলা ভাষায় ঢুকেছে এবং সব থেকে বেশি পরিমাণে ঢুকেছে, কিন্তু সংস্কৃত শব্দকে বিদেশি শব্দ বলা চলবে না। কারণ কি? কারণ সংস্কৃতের চর্চা আমাদের দেশেই হতো এবং পর্তুগিজ, ফার্সি, স্প্যানিশ শব্দ এতই কম যে সেগুলো নিয়ে অত্যধিক দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। অর্থাৎ পর্তুগিজ, ফার্সি, স্প্যানিশ ভাষা বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে যুক্ত হয়েছে ঠিকই, কিন্তু তা অত্যন্ত কম, সেগুলো নিয়ে দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। বাংলা ভিন্ন অন্য যে কোনো ভাষার চর্চা আমরা করি না কেন, সে ভাষার শব্দ বাংলাতে ঢুকবে। অর্থাৎ বাংলা ছাড়া অন্য যে কোনো ভাষার চর্চা আমরা করতে গেলেই সেই ভাষার শব্দ বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে যুক্ত হয়ে যাবে। দেখো বর্তমান যুগে দাঁড়িয়ে আমরা প্রচুর পরিমাণে হিন্দি সিনেমা দেখি, ইংরেজি সিনেমা দেখি, এর ফলে আমরা প্রচুর হিন্দি শব্দ শিখছি, ইংরেজি শব্দ শিখছি এবং নিজেদের কথায় সেগুলো ব্যবহার করছি। এভাবেই ধীরে ধীরে কিন্তু বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে অন্য শব্দ গৃহীত হচ্ছে। সংস্কৃত চর্চা এদেশে ছিল বলে বিস্তর সংস্কৃত শব্দ বাংলায় ঢুকেছে। অর্থাৎ সংস্কৃতের চর্চা আমাদের দেশেই ছিল, তাই অনেক সংস্কৃত শব্দ বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে যুক্ত হয়েছে। এখনো আছে বলে অল্প বিস্তর ঢুকছে। এখনো সংস্কৃতের চর্চা রয়েছে ভারতবর্ষে, তাই এখনো বিভিন্ন সংস্কৃত ভাষা বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে যুক্ত হচ্ছে। যতদিন থাকবে ততদিন আরও ঢুকবে বলে আশা করতে পারি। অর্থাৎ যতদিন সংস্কৃত ভাষার চর্চা চলবে ততদিন সংস্কৃত থেকে বিভিন্ন শব্দ বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে যুক্ত হবে। স্কুল কলেজ থেকে আমরা সংস্কৃত চর্চা উঠিয়ে দিতে চাই না। তার অন্যতম প্রধান কারণ বাংলাতে এখনো আমাদের বহু সংস্কৃত শব্দের প্রয়োজন। সংস্কৃত চর্চা উঠিয়ে দিলে আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব। অর্থাৎ লেখক যে সময়কালে দাঁড়িয়ে এই প্রবন্ধটি লিখেছেন সেই সময়কাল বা সেই পরিস্থিতি অনুযায়ী লেখকের মনে হয়েছে সংস্কৃত ভাষা এখনই আমাদের স্কুল কলেজের চর্চা থেকে তুলে দেওয়া উচিত নয়, কারণ এখনও আমাদের প্রচুর পরিমাণে সংস্কৃত শব্দ প্রয়োজন বাংলা ভাষার উপকারের জন্য। যেমন দেখো বাঙালিদের প্রধান খাদ্য কি? ভাত। আমরা যাই খাই না কেন ভাত দিয়ে খাই। আমাদের খাদ্য তালিকা থেকে যদি ভাতটাই বাদ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের প্রধান খাদ্য বাদ চলে যাবে। সে কথাই লেখক এখানে বল, বাঙালির খাদ্য তালিকা থেকে ভাত বাদ দিলে যেমন অবস্থা হবে ঠিক তেমনই স্কুল কলেজের ভাষা চর্চায় সংস্কৃত ভাষাকে বাদ দিলেও তেমন অবস্থাই হবে। ইংরেজির বেলাতেও তাই। বিশেষ করে দর্শন, নন্দনশাস্ত্র, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা ইত্যাদি জ্ঞান এবং ততোধিক প্রয়োজনীয় বিজ্ঞানের শব্দ আমরা চাই। অর্থাৎ ইংরেজি শব্দও আমরা চাইলে আমাদের বাংলার শব্দভাণ্ডার থেকে আজকেই বাদ দিয়ে দিতে পারবো না, কারণ বিভিন্ন বিষয়ের ওপর বাংলা ভাষার উন্নত মানের বই নেই। তার কিছু উদাহরণ এখানে দেওয়া রয়েছে। দর্শন, নন্দনশাস্ত্র, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা। দেখো নন্দনশাস্ত্র শব্দের অর্থ হল সৌন্দর্য বিষয়ক বিশেষ জ্ঞান বা বিদ্যা, আর দর্শন শব্দের অর্থ হলো তত্ত্বজ্ঞান বা যুক্তি ও প্রমাণের ওপর প্রতিষ্ঠিত শাস্ত্র বা তত্ত্ব। আরও সহজভাবে বোঝাতে গেলে বলতে হয়, একটু উঁচু ক্লাসে উঠে দেখবে 11-12 দিকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এর বইগুলো সমস্তই ইংরেজিতে রয়েছে। বিজ্ঞানের যে বইগুলো সেগুলো ইংরেজিতেই রয়েছে, কারণ এই সমস্ত বিষয়ের বাংলায় তথ্য সমৃদ্ধ বা উপযুক্ত বই এখনো তৈরি করা যায়নি। তাই লেখক বলছেন যে আরও বেশি বেশি পরিমাণে বিজ্ঞানের বাংলা শব্দ আমাদের প্রয়োজন। রেলের ইঞ্জিন কি করে চালাতে হয় সে সম্বন্ধে বাংলাতে কোনো বই আছে বলে জানা নেই। অর্থাৎ রেলের ইঞ্জিন কিভাবে চালাবে সে সম্পর্কে বাংলায় কোনো বই লেখা নেই। তাই এসব টেকনিক্যাল শব্দের প্রয়োজন যে আরও কত বেশি সে সম্বন্ধে কোনো সুস্পষ্ট ধারণা এখনও আমাদের মনের মধ্যে নেই। সুতরাং ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনও আসেনি।
লেখক তো তৎকালীন সময়ে এটা লিখেছেন, বর্তমান যুগ তো ডিজিটাল যুগ, এখানে আমাদের ইংরেজির প্রয়োজন আরও বেশি বেশি করে। আমরা এই যে মোবাইল ফোন ইউজ করছি, আমরা কম্পিউটার ইউজ করছি, এখানে কিন্তু আমাদের ইংরেজি ছাড়া চলেই না, তাই ইংরেজি শব্দকে বর্জন করার কোনো মানেই হয় না। দেখো, আগের দুটি স্তবকে লেখক আমাদের যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করলেন যে কেন সংস্কৃত ভাষা এখনো প্রয়োজন এবং কেন ইংরেজি ভাষা এখনো প্রয়োজন, কেন এই দুটো ভাষাকে আমরা চাইলেই হঠাৎ করে বর্জন করে দিতে পারবো না। এবারের স্তবকে লেখক আরবি এবং ফার্সি ভাষা সম্পর্কে বলছেন। লেখক কি বলছেন? লেখক বলছেন একমাত্র আরবি ফার্সি শব্দের বেলা অনায়াসে বলা যেতে পারে এই দুই ভাষা যে ব্যাপকভাবে আর নূতন শব্দ বাংলাতে ঢুকাবে না। পশ্চিম বাংলাতে আরবি ফার্সি চর্চা যাবো করছে, পূর্ব বাংলার ও এসব ভাষার প্রতি তরুণ সম্প্রদায়ের কৌতূহল অতিশয় ক্ষীণ বলে তার আয়ু দীর্ঘ হবে বলে মনে হয় না। এবং শেষ কথা, আরব ইরানে অদূর ভবিষ্যতে যে হঠাৎ কোনো অভূতপূর্ব জ্ঞান বিজ্ঞানের চর্চা আরম্ভ হয়ে বাংলাকে প্রভাবিত করবে তার সম্ভাবনা নেই। দেখো, আরবি ফার্সি ভাষা আমাদের এখানে এসেছিল রাজনৈতিক শাসকদের প্রভাবে, তারা তো অনেক দিন আগেই পাত্তারি গুটিয়ে চলে গেছে, আর এখন আরবি ফার্সি ভাষার প্রভাব তেমন আর নেই আমাদের দেশে। তাই লেখক বলছেন যে এই আরবি ফার্সি ভাষা থেকে বলা যেতে পারে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে আর নতুন শব্দ ঢোকার কোনো সম্ভাবনা নেই। এমনকি লেখক এটাও বলেছেন যে অদূর ভবিষ্যতে আরব ইরান যে জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি করবে, তার ফলে তাদের ভাষা আমাদের ব্যবহার করতে হবে এমন কোনো সম্ভাবনাও নেই। কিন্তু যেসব আরবি ফার্সি শব্দ বাংলাতে ঢুকে গিয়েছে তার অনেকগুলো যে আমাদের ভাষাতে আরও বহুকাল ধরে চালু থাকবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। অর্থাৎ যে সমস্ত আরবি ফার্সি শব্দ আগেই বাংলা ভাষায় ঢুকে বসে রয়েছে সেই সমস্ত শব্দ বহুকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত থাকবে, এ বিষয়ে লেখকের কোনো সন্দেহ নেই। এছাড়াও লেখক কি বলছেন, এবং দ্বিতীয়ত কোনো লেখক নূতন বিদেশি শব্দের সন্ধান বর্জন করে, অর্থাৎ কোনো লেখক নূতন করে বিদেশি শব্দের সন্ধান না করে পুরনো বাংলার বই চণ্ডী থেকে আরম্ভ করে হুতম পর্যন্ত অচলিত আরবি ফার্সি শব্দ তুলে নিয়ে সেগুলো কাজে লাগাবার চেষ্টা করছেন। এখানে কি বলা হচ্ছে ভালো করে বোঝো, কোনো লেখক নূতন করে কোনো বিদেশি শব্দের বাংলায় ব্যবহার না করে কি করছেন, তারা আমাদের যে প্রাচীন বইগুলো রয়েছে, এখানে বলা হচ্ছে যে চণ্ডী থেকে শুরু করে হুতম পর্যন্ত। চণ্ডী বলতে কাকে বোঝানো হচ্ছে? চণ্ডী বলতে বোঝানো হচ্ছে চণ্ডী মঙ্গল কাব্যকে, এবং হুতম বলতে বোঝানো হচ্ছে হুতম প্যাঁচার নকশাকে। তো এই চণ্ডীমঙ্গল কাব্যের সময়কাল থেকে শুরু করে হুতম প্যাঁচার নকশা পর্যন্ত যে সময়কাল, এই সময়কালের বিভিন্ন গ্রন্থের মধ্যে যে সমস্ত বিদেশি শব্দ ব্যবহার করা হয়েছে সেই সমস্ত বিদেশি শব্দগুলোকে খুঁজে খুঁজে বার করে আবার ব্যবহার করার চেষ্টা করবেন, এ কথাই লেখক এখানে বলছেন। কিছুদিন পূর্বেও এই এক্সপেরিমেন্ট করা অতিশয় কঠিন ছিল, কিন্তু অধুনা বিশ্ববিদ্যালয়ের কল্যাণে অনেক ছাত্রছাত্রীকে বাধ্য হয়ে পুরনো বাংলা পড়তে হয়। তারা এই সব শব্দের অনেকগুলো অনায়াসে বুঝতে পারবে বলে অচলিত অনেক আরবি ফার্সি শব্দ নতুন মেয়াদ পাবে। মোট কথা এখানে বলা হচ্ছে আমাদের যে প্রাচীন বইগুলো রয়েছে, অনেক পুরনো যে বইগুলো রয়েছে বাংলা বই, সেই সমস্ত বইতে তো প্রচুর পরিমাণে আরবি ফার্সি শব্দ ব্যবহার করা হয়েছে। সেই সমস্ত বইগুলো বর্তমান যুগে আমরা যখন পড়ব তখন আমরা নতুন আরবি ফার্সি ভাষা জানবো এবং সেগুলো আমাদের শব্দভাণ্ডারে যুক্ত হবে, সে কথাই লেখক এখানে বলছেন। এই পরিস্থিতির সামনে জীবনমৃত এসব শব্দের একটা নতুন খোতেন নিলে ভালো হয়। জীবনমৃত শব্দের অর্থ হলো জীবিত অবস্থাতেই মৃতবৎ বা মৃতের মতো বা নির্জীব অবস্থায় যারা রয়েছে, জীবিত অবস্থাতেও নির্জীব অবস্থায় যারা রয়েছে সেটাই হলো জীবনমৃত। আর খোতেন শব্দের অর্থ হলো হিসেব, অর্থাৎ জীবনমৃত যে সমস্ত শব্দ রয়েছে, যারা জীবিত রয়েছে কিন্তু মৃতের মতো অবস্থায় রয়েছে, সেই সমস্ত ভাষার বা সেই সমস্ত শব্দের একটা হিসাব নিলে ভালো হয়, সেটাই লেখক এখানে বলছেন।
ভারতীয় মক্তব মাদ্রাসায় যদিও প্রচুর পরিমাণে আরবি ভাষা পড়ানো হয়েছিল, তবু কার্যত দেখা গেল ভারতীয় আর্যগণ ইরানি আর্য সাহিত্য অর্থাৎ ফার্সির সৌন্দর্যে অভিভূত হলেন বেশি। মক্তব শব্দের অর্থ হলো ইসলামী রীতির প্রাথমিক বিদ্যালয় বা পাঠশালা, আর মাদ্রাসা শব্দের অর্থ হলো উচ্চতর মুসলমানি বিদ্যালয়। তো ভারতীয় যে সমস্ত মক্তব রয়েছে, মাদ্রাসা রয়েছে, সেখানে প্রচুর পরিমাণে আরবি ভাষা পড়ানো হয়েছিল, কিন্তু তবুও কি দেখা গেল ভারতীয় যে আর্যগণ আছে তারা ইরানি আর্য সাহিত্যের প্রতি বেশি অভিভূত হলেন। অর্থাৎ তারা পড়াশোনার ক্ষেত্রে আরবি পড়লেও সাহিত্যের ক্ষেত্রে, সৌন্দর্যের ক্ষেত্রে ফার্সি ভাষার প্রতি আকৃষ্ট হলেন। উর্দু সাহিত্যের মূল সুর তাই ফার্সির সঙ্গে বাঁধা, আরবির সঙ্গে নয়। হিন্দি গদ্যের উপরও বাইরের যে প্রভাব পড়েছে সেটা ফার্সি, আরবি নয়। অর্থাৎ তারা পড়াশোনার ক্ষেত্রে আরবি পড়লেও আকৃষ্ট হয়েছিল বেশি ফার্সির প্রতি। এ কারণে উর্দু ভাষার সাহিত্যের মধ্যে ফার্সির প্রভাব লক্ষ্য করা যায়, আরবি ভাষার প্রভাব লক্ষ্য করা যায় না। একদা ইরানে যেরকম আর্য ইরানি ভাষা ও সেমিতি আরবি ভাষার সংঘর্ষে নবীন ফার্সি জন্মগ্রহণ করেছিল, ভারতবর্ষে সেই সংঘর্ষের ফলে সিন্ধু, উর্দু, কাশ্মীরি সাহিত্যের সৃষ্টি হয়। কিন্তু আরবির এই সংঘর্ষ ফার্সির মাধ্যমে ঘটেছিল বলে, কিংবা অন্য যে কোনো কারণেই হোক, ভারতবর্ষীয় এ তিন ভাষা ফার্সির মতো নব সৃষ্টি দিয়ে ঐশ্বর্যশালী সাহিত্য সৃষ্টি করতে পারল না। উর্দুতে কবি ইকবাল এ তত্ত্ব সম্যক হৃদয়ঙ্গম করেছিলেন ও নতুন সৃষ্টির চেষ্টা করে উর্দুকে ফার্সির অনুকরণ থেকে কিঞ্চিত নিষ্কৃতি দিতে সক্ষম হয়েছিলেন। অর্থাৎ ভারতীয় সিন্ধি, উর্দু, কাশ্মীরি সাহিত্যে ফার্সির প্রভাব থাকলেও তারা ফার্সির মতন নব সৃষ্টি দিয়ে ঐশ্বর্যশালী, সমৃদ্ধশালী সাহিত্য রচনা করতে পারেনি। একমাত্র উর্দু কবি ইকবাল নতুন সৃষ্টির চেষ্টা করেছিলেন এবং তিনি চেষ্টা করেছিলেন যাতে উর্দু ফার্সির অনুকরণ না হয়ে ওঠে। ইকবাল ছিলেন উর্দু ভাষার প্রখ্যাত কবি ও চিন্তাবিদ। বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি তার পদাবলী কীর্তনে। এ সাহিত্যের প্রাণ এবং দেহ উভয়ই খাঁটি বাঙালি। এ সাহিত্যে শুধু যে মহাভারতের শ্রীকৃষ্ণ বাংলায় খাঁটি কানুরূপ ধারণ করেছেন তাই নয়, শ্রীমতী শ্রীরাধাও যে একেবারে খাঁটি বাঙালি মেয়ে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ভাটিয়ালির নায়িকা, বাউলের ভক্ত, মুর্শিদিয়ার আশিক ও পদাবলীর শ্রীরাধা একই চরিত্র, একই রূপে প্রকাশ পেয়েছেন। এখানে পদাবলী সাহিত্যের গুণকীর্তন করেছেন লেখক এবং পদাবলী কীর্তন বা পদাবলী সাহিত্যকে বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য কীর্তি হিসেবে উল্লেখ করেছেন। পদাবলী কীর্তন হলো মধ্যযুগে রচিত এবং সমৃদ্ধ ধর্মসঙ্গীত সংগ্রহ। এতে রাধা কৃষ্ণের প্রেমলীলা বর্ণিত হয়েছে। বাঙালির পূর্ণ নিদর্শন হলো এই পদাবলী সাহিত্য এবং সাহিত্য মাহাত্ম্য ও ভক্তি রসাশ্রিত কীর্তন গান। এখানে মহাভারতের শ্রীকৃষ্ণ কানুরূপ ধারণ করেছেন এবং শ্রীমতী রাধা হয়ে গেছেন কি খাঁটি বাঙালি কন্যা। এমনকি ভাটিয়ালির নায়িকা হয়েছেন রাধা, বাউলের ভক্ত হয়েছেন রাধা, মুর্শিদিয়ার আশিকের সঙ্গে পদাবলীর রাধা এখানে হয়ে গেছেন একাকার। মোট কথা, মধ্যযুগের এই পদাবলী সাহিত্যের মধ্যে বাঙালির স্বরূপের যে বর্ণনা সেটা লেখকের ভালো লেগেছে এবং লেখকের মনে হয়েছে বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য কীর্তি এই পদাবলী কীর্তন। বাঙালি চরিত্রে বিদ্রোহ বর্তমান। তার অর্থ এই যে কি রাজনীতি, কি ধর্ম, কি সাহিত্য, যখনই যেখানে যে সত্য শিব সুন্দরের সন্ধান পেয়েছে তখনই সেটা গ্রহণ করতে চেয়েছে এবং তখন কেউ গতানুগতিক পন্থা, প্রাচীন ঐতিহ্য এর দোহাই দিয়ে সে প্রচেষ্টায় বাধা দিতে গেলে তার বিরুদ্ধে বিদ্রোহ করেছে।
লেখক এখানে স্বীকার করছেন যে বাঙালি চরিত্রের মধ্যে বিদ্রোহ রয়েছে, বাঙালিদের রক্তের মধ্যে বিদ্রোহ রয়েছে। রবীন্দ্রনাথ, নজরুল, নেতাজি, ক্ষুদিরাম এইরকম ভুরি ভুরি উদাহরণ দেওয়া যেতে পারে। শুধুমাত্র রাজনীতি নয়, শুধুমাত্র ধর্ম নয়, শুধুমাত্র সাহিত্য নয়, বাঙালি যেখানেই সত্যের সন্ধান পেয়েছে সেই দিকে ছুটে গেছে সেই সত্যকে গ্রহণ করার জন্য, কারণ সত্যই সবসময় সুন্দর হয়। এখানে দেখো লেখক এটাও বলেছেন, গতানুগতিক পন্থা, প্রাচীন ঐতিহ্য এর দোহাই দিয়ে বাঙালিকে যারা সত্য সন্ধানের পথে বাধা দিয়েছে তাদের বিরুদ্ধেও বাঙালি বিরোধিতা করেছে বা বিদ্রোহ করেছে। এটা কেমন? ধরো তুমি সত্যের সন্ধান করছো, কোনো নতুন সত্যকে খুঁজছো তুমি, কিন্তু তোমাকে কেউ বোঝাচ্ছে যে দীর্ঘদিন ধরে তো এটাই চলে আসছে, এটাই চলুক, এটাই তো আমাদের ঐতিহ্য, এটা বদলে কি হবে, যেমনটা দীর্ঘদিন ধরে চলে আসছিল তেমনটাই চলুক। এটাই হলো গতানুগতিক পন্থা বা প্রাচীন ঐতিহ্য এর দোহাই দিয়ে সত্যের পথ আটকানো। তো সত্য সন্ধানী বাঙালি মনকে যখনই এই রকম বাধার সম্মুখীন হতে হয়েছে তারা তার বিরুদ্ধেও বিদ্রোহ করেছে। এবং তার চেয়েও বড় কথা, যখন সে বিদ্রোহ উচ্ছৃঙ্খলতায় পরিণত হতে চেয়েছে তখন তার বিরুদ্ধে আবার বিদ্রোহ করেছে। অর্থাৎ বাঙালির বিদ্রোহ যদি কখনো উচ্ছৃঙ্খলতায় পরিণত হয়েছে তখন বাঙালি সেই উচ্ছৃঙ্খলতার বিরুদ্ধে আবার বিদ্রোহ করেছে। কারণ ন্যায়নীতির পথ ধরে বিদ্রোহ তোমাকে সঠিক লক্ষ্যে পৌঁছে দিতে পারে, কিন্তু উচ্ছৃঙ্খলতা তোমাকে কখনো সঠিক লক্ষ্যে পৌঁছে দিতে পারে না। তাই বাঙালি ন্যায়নীতির পথকে কখনো ত্যাগ করেনি, তারা উচ্ছৃঙ্খলতার বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করেছে, কারণ ন্যায়নীতির পথে বিদ্রোহ করেই সঠিক লক্ষ্যে পৌঁছানো সম্ভব। এ বিদ্রোহ বাঙালি হিন্দুর ভিতরই সীমাবদ্ধ নয়, বাঙালি মুসলমানও এই কর্মে পরম তৎপর। ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না। দেখো এখানে দুটো ধর্মের কথা বলা হচ্ছে, হিন্দু ধর্ম এবং মুসলমান ধর্ম, আবার একটা জাতির কথা বলা হচ্ছে। এটা কেমন একটু বুঝে নাও। ধর্ম এবং জাতির মধ্যে পার্থক্যটা তোমাদের বোঝা প্রয়োজন। ঈশ্বর উপাসনা পদ্ধতি, আচার আচরণ, পরকাল ইত্যাদি বিষয়ে নির্দেশ ও তত্ত্ব হলো ধর্ম, আর জাতি হলো রাষ্ট্র, ধর্ম, বর্ণ প্রভৃতি অনুসারে জনগোষ্ঠীর শ্রেণীভেদ। তো হিন্দু এবং মুসলমান তারা ধর্মের দিক থেকে আলাদা হতে পারে, কিন্তু ভাষাগত দিক থেকে তারা এক জাতি, অর্থাৎ বাঙালি জাতি। তো বাংলা ভাষাকে রক্ষার ক্ষেত্রে হিন্দুও যেমন তৎপরতা দেখিয়েছে, মুসলমানও তেমন তৎপরতা দেখিয়েছে। এ প্রসঙ্গে লেখক বলছেন যে ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলে যায় না। অর্থাৎ উভয় ধর্মের দিক থেকে ভিন্ন হতে পারে, কিন্তু তারা ভাষার দিক থেকে তো এক, তারা ভাষার দিক থেকে তো বাঙালি জাতি। পরিশেষে বলা যায় বাংলা ভাষা বহু যুগ পেরিয়ে আজ সারা বিশ্বের মধ্যে অন্যতম ভাষার গৌরব অর্জন করেছে। বহু যুগ ধরে এই ভাষা অন্য ভাষার শব্দ ভাণ্ডার থেকে শব্দ গ্রহণ করেছে ঠিকই, তবে সময়ের পরিবর্তনের সাথে নিজেকে বদলে নেওয়াই জীবন্ত ভাষার লক্ষণ। তাই আজও বাংলায় নূতন নূতন শব্দ সৃষ্টি হয়ে চলেছে, যা বাংলা ভাষাকে আরও সমৃদ্ধ করছে। পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গ জুড়ে এমনকি সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা কোটি কোটি মানুষ নিজেদের প্রচেষ্টায় বাংলা ভাষাকে সমৃদ্ধ করে চলেছে, নতুন রূপ দান করছে। হতে পারে তারা ধর্মের দিক থেকে আলাদা, কিন্তু জাতিগত দিক থেকে তারা এক, তারা বাঙালি জাতি। তাই তো তারা গতানুগতিকতা ও প্রাচীন ঐতিহ্যের বেড়াজাল ভেঙে প্রতিনিয়ত সৃষ্টি করে চলেছে নতুন নতুন শব্দের। এটাই ছিল নবম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত সৈয়দ মুজতবা আলী রচিত নব নব সৃষ্টি প্রবন্ধটি সম্পূর্ণ পাঠের মাধ্যমে প্রবন্ধের বিষয়বস্তু বিশ্লেষণ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।